যে আমাদের এই সরকার বর্তমান যারা আছেন তারা কোনো ভোটের নির্বাচিত সরকার না, তারা অবৈধ বিনা ভোটের একটা সরকার এবং ভারতের সেবাদাস একটা সরকার। এই ভারতের নির্দেশেই তারা মুখে ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন, কিন্তু যেটা ওনারা বলেন তলে তলে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করছেন। কাজেই এই সরকার এখানে বসে থাকতে আমরা সরকারিভাবে কোনো কিছু আশা করতে পারি না। তারপরেও আজকে এখানে শুধু বক্তৃতা দিয়ে আমি চলে যেতে চাই না। আমি শুক্রবারের জুমা নামাজের পরে শুধু ফিলিস্তিনের জন্য কয়েকটা স্লোগান দিয়ে এটা শেষ করতে চাই না। আমি সুনির্দিষ্ট দুই একটা প্রস্তাব রাখছি আপনাদের মাধ্যমে জনগণের কাছে, এবং সরকার যদি মনে করে যে এই ব্যাপারে কিছু করা উচিত তাহলে করতে, কারণ সরকারের কাছে, এই ভারতীয় সরকারের কাছে, আমাদের দেশে যারা বসে আছেন তাদের আমি ভারতীয় সরকারই বলি, এদের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু আমি আশা করি না। এক নম্বর, বাংলাদেশের পাসপোর্টে যে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া আর সকল দেশের জন্য বৈধ, সেই লেখাটা আবার ফিরিয়ে আনতে হবে। দুই নম্বর, সুস্থ মস্তিষ্ক এবং সবল দেহের যে কোনো বাংলাদেশি ব্যক্তি যদি ইসরায়েলে ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করতে যেতে চায় তাকে যাওয়ার সুব্যবস্থা করে দিতে হবে। তিন নম্বর, বাংলাদেশে একটা যুব ব্রিগেড গঠন করা হোক যারা ফিলিস্তিনিদের সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশের যাবতীয় আইনি কার্যক্রম পরিচালনা করবে। আমি এই দাবি করছি আপনাদের মাধ্যমে। আমরা শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, সামান্য হলেও কিছুটা হলেও আমরা এই কাজ এগিয়ে নিতে চাই। আপনারা মনে রাখবেন, চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই সরকার অনেক কিছু বলে। তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের উপর অত্যাচার করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোটাধিকার হরণ করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেই আমলে, যখন আমরা যুবক ছিলাম, যে পৃথিবীর যে কোনো নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশ দাঁড়াবে। যে দলটা ছিল সেই দলের অনেক যুবক যাদের তখন বয়স ছিল যুদ্ধে যাওয়ার, তারা ওখানে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের অনেকে সেখানে মারা গিয়েছে। কাজেই বাংলাদেশিদের এ ধরনের যুদ্ধে, অন্যের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইতিহাস আছে। প্রয়োজন হলে আমরা এখনো সেরকম ব্যবস্থা করতে পারি যদি আমাদের বর্তমান যে অবৈধ সরকার এখানে বসে আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। তবে তাদের থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা দুরাশা মাত্র। সেটা কেন, সেটা আমি এখনই ব্যাখ্যা করছি। আপনারা হয়তো অনেকে জানেন যে ভারতের সাথে ইসরায়েলের খুব একটা সুসম্পর্ক আছে। 1988 সাল থেকে এই পর্যন্ত ভারতের সাথে ইসরায়েলের মোসাদ বাহিনীর গোয়েন্দা এবং সামরিক সংক্রান্ত 4টা চুক্তি হয়েছে। সেই 4টা চুক্তির অধীনেই ভারত এবং ইসরায়েল একে অপরকে সামরিক সহযোগিতা প্রদান করে থাকে, যার প্রমাণ আপনারা আমাদের বর্ডারে দেখছেন। যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে আমাদের বর্ডারে বিএসএফ নিয়মিত বাঙালি হত্যা করছে, এর বেশিরভাগ টেকনোলজি এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। গতকালকে নিশ্চয়ই আপনারা একটা খবর দেখেছেন যে ডেনমার্কের একটা জাহাজে করে ভারতের চেন্নাই বন্দর থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ নিয়ে একটা জাহাজ রওনা হয়, যেটা ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারত এই অস্ত্রশস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে ফিলিস্তিনিদের উপরে ব্যবহার করার জন্য। এবং সেই জাহাজটা স্পেনের একটা পোর্টে, এটা স্পেন সরকার আটকে দিয়েছে এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তাও দেওয়া হয়েছে এই জাহাজ তারা ইসরায়েলে যেতে দেবে না। এখন আসি যে আমি কেন ভারতের সাথে ইসরায়েল যে সম্পর্ক সেটা বললাম। সেটার কারণ হচ্ছে আমাদের বর্তমান যে অবৈধ সরকার আছেন, বিনা ভোটের সরকার,
এবং আমি যেটাকে বলি ভারতের মদতপুষ্ট একটা সরকার, এই সরকার মুখে বলছেন তারা ইসরায়েলের ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেন, ইসরায়েলের জন্য সমবেদনা জানান, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এটা আমাদের সরকার মিথ্যা বলছে। তারা আমাদের জনগণের সাথে এবং ফিলিস্তিনিদের সাথে প্রতারণা করছেন। কারণ তারা যখন বলছেন আমরা ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাই, ফিলিস্তিনিদের যাতে আর কোনো ক্ষতি না হয় সেটা দাবি করছি, একই সময়ে তাদের কাছে ইসরায়েলের দুটি বিমান ঈদের আগের রাত্রে কেন আসে, তাও গোপনে? তারা কেন ইসরায়েল থেকে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম কেনেন? আমি নিশ্চিত যে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য এই সরকারের আমলেই ইসরায়েল থেকে কেনা হয়েছে এবং সরবরাহ আনা হয়েছে, এবং সেটার অনেকগুলি জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এটা এই কারণে হচ্ছে ফিলিস্তিনিদের উপরে এটা বন্ধ করার জন্য বাংলাদেশে বসে আমরা কি করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পরেই একটা ফিলিস্তিনি আরবীয় মুসলমানদের এলাকার ভিতরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহায়তায় ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রায় জোর করে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে যারা ওখানকার আদিবাসী ছিল, আজকের ফিলিস্তিনি মুসলিমরা, তাদের অনেকেই বিভিন্ন উদ্বাস্তু শিবিরে চলে যেতে বাধ্য হন চাপের মুখে। সেই থেকে তাদের উপরে অবর্ণনীয় অমানবিক অত্যাচার চলে আসছে। বর্তমানে যে যুদ্ধ চলছে এটা তারই একটা অংশ। এ পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে ইসরায়েলের নির্বিচার গোলাবর্ষণ এবং নানা রকম কার্যক্রমের কারণে ফিলিস্তিনে 35 থেকে 40,000 লোক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই জানেন তার মধ্যে অনেক শিশু আছে, ডাক্তার আছে, নারী আছে, নিরস্ত্র মানুষ আছেন, সাংবাদিক আছেন, এমনকি জাতিসংঘের রিলিফ অর্গানাইজেশনে যে সমস্ত কর্মী কাজ করেন তাদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক এই যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েলের হাতে মারা গিয়েছে। ইসরায়েল যে ধরনের ধ্বংসযজ্ঞ ওখানে চালাচ্ছে, গাজার মতো ছোট একটা জায়গায়, আপনারা আপার মুখ এটা আয়তন শুনেছেন, 25 কিলোমিটার বাই 5 কিলোমিটার একটা ছোট্ট জায়গায় এতগুলি লোক যেভাবে প্রতিনিয়ত ইসরায়েলের বোমা বর্ষণের শিকার হচ্ছে এবং বিভিন্ন বিল্ডিং এর নিচে তারা জ্যান্ত কবর হয়ে যাচ্ছে, এটা সত্যি হৃদয় বিদারক। এখানে প্রশ্ন হলো এখন যে আমরা বাংলাদেশে বসে এই ফিলিস্তিনি মুসলিমদের রক্ষার জন্য বা তাদেরকে একটা ভালো নিরাপত্তা দেওয়ার জন্য কি করতে পারি। আমাদের এই জন্য একটু পিছনে ইতিহাস দেখতে হবে এবং বর্তমান প্রেক্ষাপট দেখতে হবে। ইতিহাস খুব ছোট্ট করে এক কথায় বলি, এই ধরনের অত্যাচার যখন 80 সালের দিকে চলছিল তখন বাংলাদেশে জাসদ